খুনিও কমিউনিস্ট হয়। যতগুলো ইতিহাসের বড় বড় খুনি সবই তো কমিউনিস্ট। গুন্ডামির ইতিহাস দেখলে পশ্চিমবঙ্গে যদি গুন্ডামির কোনো প্রতিশব্দ হয় সেটা বাম কংগ্রেস। আমি আমার ছোটবেলায় আমার মানে গুন্ডামি কাকে বলে আমি দেখেছি। রাস্তায় যে কোনো জায়গায় বসে পড়ে আমি গরিব কি করব, আমি একজনকে বললাম, সেই যুক্তিটা দিচ্ছিল বলে আমি বললাম প্রত্যেকেই কারো না কারো থেকে গরিব, তো তাহলে আমাকে একটুখানি রেড রোড দেওয়া হোক, আমাকে একটুখানি পার্ক স্ট্রিটের ফুটপাতে আমাকে 5 ফুট ছেড়ে দেওয়া হোক, আমি টাকা কি করে করতে হয় দেখিয়ে দেবো। আমরা তৃণমূলকে ঘেন্না করি, এই ঘেন্নাটা করে উঠতে পারা যাচ্ছে না, তা ঘেন্নাটা শেয়ার নিতে হবে বিজেপিকে। এই যে গেরুয়া গুন্ডামি টুন্ডামি এগুলো বলছে না, এগুলো দুটো কারণে বলছে। এই আনন্দবাজারকে জ্যোতি বসু বাজারি পত্রিকা বলতো। নাকের ওপর না গলার ওপর সেটা আমি কিছু জানি না। তো দেখুন, আমি আমেরিকান একটা ইউনিভার্সিটিতে গেছি কিছুদিন, তো ক্যাম্পাস পুলিশ থাকে কেমন। এখানে কোথাও একটা ক্লিপ দেখছিলাম, একটা মেয়ে বলছে আমাদের স্মোক করার অধিকার আছে। আমি হাওয়াই ইউনিভার্সিটিতে, তো রাত্রিবেলা আমরা ডর্মের বাইরে, এবং আমরা সবাই কিন্তু আমাদের দেশের সব প্রতিষ্ঠিত লোকজন সাংবাদিক, আমরা ওদের দেশের একটা নিয়ম আছে, আপনি কোনো এন্ট্রান্সের 25 ফুটের ভেতর স্মোক করতে পারেন না। হ্যাঁ, তো আমরা রাত্রির বেলা ঘুটঘুটে অন্ধকারের ভেতর বাইরে টর্মের ঠিক বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ একটা গাড়ি এলো রাস্তার ওদিক থেকে, গাড়িটা দাঁড়ালো, তো আমার বুঝতে পেরেছি পুলিশ। হ্যাঁ, আমার বন্ধু সে নিকারাগুয়ান, সে এক লাফে, এখন বিরাট বড়, সে তার দেশে বিরাট বড় একজন পলিটিশিয়ান, সে এক লাফে ঢুকে পড়লো ডর্মের ভেতর, আমিও সুরসুর করে ঢুকে পড়লাম। এই ধরনের, এইখানে আমরা অমুক করেছি তাই এটা আমাদের স্বাধীনতা, এটা কোনো ফ্রি জোন নয়। ওরা যেখান থেকে এই সমস্ত কথা বলছে সেটা হচ্ছে ফ্রি, যেটা হচ্ছে লেফটিস্ট নকশাল যে ফ্রি জোন হয়, মাওয়িস্ট ফ্রি জোন হয়, সেই কনসেপ্ট নিয়ে আসছে। আপনার সারা পৃথিবীতে আপনি একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে আপনি কাউকে, একটা মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে আপনি হ্যারাস করেছেন, এখানে আমি ঢুকতে দেব না। জায়গাটা কারো বাবার কি পরিষ্কার, আপনি, এটা তো হচ্ছে টেরিটরি বানানো। আপনি, আমার কোনো অসুবিধে নেই যদি যাদবপুর ইউনিভার্সিটিতে বাম চর্চা হয় এবং যদি যাদবপুর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে বারবার বামেরা যেতে, আমার কোনো অসুবিধে নেই তাতে। প্রশ্ন হচ্ছে এখানে এবিভিপি করতে দেওয়া হবে না, ও কে ক্রিমিনালাইজ করার? যদি আজকে আপনি গ্লোবাল হিস্ট্রিটা কি, কমিউনিস্ট আর ক্রিমিনালস, তারা রাশিয়ায় লোক মেরেছে, চীনে লোক মেরেছে, ইস্ট ইউরোপে লোক মেরেছে, কম্বোডিয়ায় লোক মেরেছে, কোথায় মারেনি? তো এই ধরনের একটা চাপানো যুক্তি, আসলে যাদবপুরের সমস্যাটা ছিল অনেক দিন, কিন্তু গত 30 বছর কোথাও একটা মারাত্মক ডেটোরিয়েশন হয়েছে। আজকে বলা হচ্ছে বহিরাগত ঢুকেছে। প্রথম কথা হচ্ছে বহিরাগত এই প্রথম ঢোকেনি। আমি নিজে 1990 সালে অ্যান্টি মন্ডল কমিশন অ্যাজিটেশনে একজন হোতা ছিলাম, এবং একদিন বাইরের থেকে এসএফআই যখন আমাদের ভাঙতে পারছে না, সত্যি এ পলিটিক্যাল, এবং যখন ছাত্র সমাজের পুরো সাপোর্ট ছিল, আমার ইউনিভার্সিটির ভিসির সাপোর্ট ছিল, তো যখন ভাঙতে পারছে না তখন একদিন বাইরের থেকে এই যোগেশচন্দ্র ভোগেশচন্দ্র থেকে নানান ধরনের ফেল করা, বহুদিন ধরে থাকা সমস্ত ছাত্রপাত্র এনে, যাদের কাজ শুধু পার্টি করা, তো আমাদের ওপর লেলিয়ে দিল। তো আমরা তো হচ্ছি সাধারণ পড়ুয়া, তার মারামারি করার একটা লিমিট আছে কেমন। তো এবার এই যে সুতরাং বহিরাগত ঢুকেছে। সিমিলারলি 90s আমি নিজে তখন সাংবাদিক, আমি মোটর সাইকেল করে আমার কাগজে যাচ্ছি, একদিন ভারত বন্ধ ডেকেছে। ভারত বন্ধ মানে তো পশ্চিমবঙ্গ বন্ধ হতো, আপনি হয়তো জানবেন না, দেখেননি। তো এবার তাতে ক্যাম্পাসের বাইরে ওই মেইন রোডে বেঙ্গল ল্যাম্পের ওখানে আমার মোটর সাইকেল আটকেছে কিছু ছোঁড়া, কতগুলো ছেলে মেয়ে, তো বয়স কম ছিল, তো আমি তো তখন ইউনিভার্সিটি থেকে তার কিছুদিন আগেই বেরিয়েছি। তো তার সঙ্গে হচ্ছে স্টাফ ইউনিয়নের লোকেরা, তারা সিটু, তারা এসে তারা আমার মোটর সাইকেল আটকাচ্ছে, কি ব্যাপার? আমি বললাম প্রেস।
লেখা আছে, স্টিকার দেওয়া আছে। কোথায় কার্ড দেখি? দেখাবো না। তোমাকে কেন দেখাবো? সত্যিই তো, তোমাকে কেন দেখাবো? না, আপনি জানেন না বন্ধ আছে আজকে? না, জানি তো। আমি অ্যাকচুয়ালি বয়স কম ছিল তো ওদের সঙ্গে তর্ক করছি ইচ্ছে করে, কারণ আমার ওদের বোঝা দরকার। কেন? কারণ এটা কখনো আমার সময় আমি দেখিনি যে বন্ধে, আমার সময়ও সিপিএম বন্ধ ডাকতো, কিন্তু আমরা গিয়ে রাস্তায় বন্ধ সফল করতাম না। তো তাহলে বহিরাগত তত্ত্ব তো ওরা তো ক্যাম্পাসের বাইরে এসে পলিটিক্স করছিল। তো বাইরে, ক্যাম্পাসের বাইরে থেকেও লোক ভেতরে যাবে, কোনো অসুবিধে নেই। সুতরাং এই যে গোটা একটা ফ্রি জোন বানানো হয়েছে, এই ফ্রি জোনটা ভাঙা তো অবশ্যই দরকার। যেখানে আমার আপত্তি আছে সেটা হচ্ছে যে যাদবপুরের এমএলএ হঠাৎ একটা চিৎকার জুড়ে দিলেন, তার সামনে পেছনে নেই, তিনি একটা হঠাৎ করে একটা অরণ্যদেবের মতো একটা ভাব করে ফেললেন। এগুলো আননেসেসারি অ্যাক্টস। এটা এটা না করলে কিছু ছিল না। আর বাকি জিনিসে আমার কোনো আপত্তি নেই। যদি এক ছাত্র সমাজে যেটা হয় সেটা হচ্ছে এক তরফ মারে, আরেক তরফ আবার কখনো মারে। এই লেভেলের হাতাহাতি ছাত্র সমাজে 50 কেন গত সারা জীবন হয়েছে, হ্যাঁ, নিজেদের ভেতর। তো কিন্তু সেখানে থাকবে সেটা, ওই কারণ ওটাকে ওখানে ক্যাম্পাসে পুলিশ বসিয়ে, অমুক বসিয়ে, তমুক বসিয়ে সলিউশন হবে না, বেশি সলিউশন হবে না। আজকে যারা যাদবপুরে নেশাভাংটা এই নতুন নয়, এটা যখন 90s-এ এইট থেকে কিংবা হয়তো 80s থেকে এসছে, হেরোইনের নেশা শুরু হয়েছিল। পরবর্তীকালে নানান ধরনের ভাইসেস ধরেছে, অনেক ধরনের ঘটনা হয় যেটা আমি এখানে আর বলছি না। তো এখন এই সমস্ত জিনিসগুলো ইউনিভার্সিটি, এগুলো আবার একটা দেখারও বিষয় আছে। এই লিবারাল আর্টস যে সেগমেন্টটা আছে, এইখানে এটার একটা অদ্ভুত একটা হয়েছে যে হয় কি, আর প্লাস হচ্ছে একটা গোড়ার সমস্যা হচ্ছে যাদবপুরে 16 টাকা 18 টাকা মাসে দিয়ে পড়া যায়, তাদের হাতে দামি স্মার্টফোন, আর 16 টাকা দিচ্ছে ওখানে, সিগারেট খাচ্ছে একটা হয়তো 20 টাকার। সো এই যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এই জন্যে এই সমস্যাগুলো হয় এখানে। ফ্রিডম আর আর ল্যাক অফ ডিসিপ্লিন, এই দুটোকে গুলিয়ে ফেলা হচ্ছে। চিন্তার ফ্রিডম থাকবে, যা খুশি করার ফ্রিডম থাকে না। তুমি ইউনিভার্সিটির ভেতর নেশা করতে পারো, তুমি করেছো আমরাও জানি, অমুক করে, অমুক গাঁজা খায়, অমুক গুলি খায়, এগুলো এগুলো এক রকমের জিনিস। কিন্তু ক্লেম করা যে এটা আমাদের করার অধিকার আছে, এখানে উল্টো পক্ষ কানের তলে দেওয়ার কথা একটা থাপ্পড়, এইটা ছাড়া এখানে সেটেল হবে না কখনো। আর ইউনিভার্সিটি লেভেলে অফকোর্স পুলিশ ঢুকুক কি না ঢুকুক, ইউনিভার্সিটির সিকিউরিটি তো আছে, সিকিউরিটি বাড়ানো হবে না কেন? বাড়ানো হবে। যে যে স্পটে যদি নেশা হয় বলে জানা হয়, যেমন একটা ঝিল আছে, রাত্রের দিকে অন্ধকার, অনেক প্যাচেস আছে, সেই সমস্ত জায়গাকে করা হবে। যদি পাঁচিল টপকে লোক ঢোকে বলে কথা আছে, তো পাঁচিল ফেন্সিং হবে, উঁচু ফেন্সিং হবে, হবে, সিকিওর করা হবে জায়গাটাকে। বাইরের লোক ঢুকবে কেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে? সারাদিন তো বাইরের লোক ঢোকে ওখানে। সুতরাং এরকম অনেক ইস্যু আছে, গুলিয়ে দিয়ে ওটাকে একটা অদ্ভুত ফ্রিডম গণতন্ত্র আজে বাজে হাবিজাবি করা হচ্ছে। কিছুই না, একটা নকশালপন্থী ধারা ওখানটায় ঢুকে গেছে। স্যার, দুটো জিনিস একটু উল্লেখ করার চেষ্টা করব। এক, গেরুয়া গুন্ডামি। এই যে এই কোট আনকোট ট্যাগ, একদম প্রথম সারির যারা নিজেদেরকে সবসময় বলে যে আমরা এগিয়ে রাখি, এগিয়ে চলি, ইত্যাদি ইত্যাদি আর কি, এগিয়ে থাকি, তো তারা দেখা গেল যে সেই আনন্দবাজার পত্রিকার একদম হেডলাইনে এরকম ধরনের একটি ঘটনা বেরোলো। এই যে গেরুয়া গুন্ডামি টুন্ডামি এগুলো বলছে না, এগুলো দুটো কারণে বলছে। একটা হচ্ছে যে এখানে একটা মেক বিলিভ সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। বুদ্ধিমান লোকে কমিউনিস্ট হয়, বেদে লেখা ছিল নাকি? গীতায় লেখা ছিল? কোথায় লেখা আছে যে বুদ্ধিমান লোকে কমিউনিস্ট হয়? তো খুনিও কমিউনিস্ট হয়। যতগুলো ইতিহাসের বড় বড় খুনি সবই তো কমিউনিস্ট। মাও সেতুং 5 কোটি লোক মেরেছে, স্টালিন গুলাগে পাঠিয়ে পাঠিয়ে মেরে দিয়েছে লোক, পল পট কম্বোডিয়ার লাখে খাকে খুন করে দিয়েছে। তো
মুন্ডু একসময় স্কালস পাওয়া যাচ্ছে গেল সমস্ত। তো সুতরাং এটা হচ্ছে কি, এটার একটা জায়গা হচ্ছে যেটা তপন রায়চৌধুরী বলেছিলেন ইতিহাসবিদ, যে মার্কসিস্টরা তারা আমাদের ন্যাশনাল আর্কাইভ তার দখল নিয়েছে, এবং এটা 70s থেকে এরা একটা ভীষণ একটা ডক্টরড একটা থটকে সামনে নিয়ে এসছে, যেখান থেকে আপনি দেখবেন অতীতে এই আনন্দবাজারকে জ্যোতি বসু বাজারি পত্রিকা বলতো, কেমন? এবং তার ফলশ্রুতি কি হয়েছিল আমার মনে আছে, আমি যখন ইয়াং রিপোর্টার, আমি একদিন দেখছি দুটো বাচ্চা ছেলে ক্লাস 10-11 হবে, তারা বসে আড্ডা মারছে, তা বলছে এই যদি কোনো আনন্দবাজারের রিপোর্টারকে দেখতে পাই না তাহলে আচ্ছা করে পিটাবো। এই যে এই যে যে কটা মানে পিলার্স আছে তার 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 সম্বন্ধে প্রশ্ন তুলে দেওয়া, তার মানে কি হলো, পার্লামেন্টকে শোরের খোঁয়ার কে বলেছে? কমিউনিস্টরা বলেছে। তার সংবাদপত্র বাজারি পত্রিকা কে বলেছে? কমিউনিস্টরা বলেছে। কেন বলা হচ্ছে বারবার এগুলোকে? কেন করা হয়? করা হয় এই কারণে যে আপনি সামাজিকভাবে যখন যাবেন একটা রুল বেস সোসাইটিতে, কিছু কিছু জিনিসকে আপনি চেঞ্জ করার চেষ্টা করবেন না। যেমন আপনার মানে ছোটখাটো চেঞ্জ ঠিক আছে, কিন্তু আমি বলছি আপনার কনস্টিটিউশন, ইউ শুড ট্রাস্ট ইউর কনস্টিটিউশন, ইউ শুড ট্রাস্ট ইউর মিডিয়া। এই তাকে নিয়ে প্রশ্ন করা, এই জন্যই গদি মিডিয়া তুলেছে, কেমন? ওরাই তুলেছে। 2014 থেকে 2019 মোদি সরকারের পক্ষে কোন মিডিয়া ছিল আমার জানা দরকার। আমি জানি কারা কারা ছিল। একটা একটা মাই নেশন বলে একটা ডিজিটাল ওরা ফ্লোট করিয়েছিল, শুধু সে ছিল একটা সময়। কোনো মিডিয়া ছিল না। 2019-এ খুলে দেখে নিন, নাম করে, আমি জাতীয় পেপারের কথা বলছি, নাম করে করে বলতে পারি কার কী রিপোর্ট ছিল। সব কটা রিপোর্টে 2019-এ বিজেপি হেরে যাচ্ছে। তো এইটা হচ্ছে, আপনি বলে দিলেন গদি মিডিয়া, এবং ওই 5 বছরের ভেতরও আপনি কোথায় গৌরী লঙ্কেশ মারা গেছে কি মারা যায়নি, গৌরী লঙ্কেশকে কেউ চিনতো না, সরি টু সে দিস, কেউ চিনতো না। কলকাতাতে অন্তত কেউ চেনেনি, আর ব্যাঙ্গালোরেও কেউ চিনতো না। শি ওয়াজ আ জার্নালিস্ট ওয়ান্স আপন এ টাইম। তারপরে কোন ছোট কাগজ বার করতেন এগুলো কেউ দেখে না আজকের যুগে। কলকাতায় আজকে কটা কাগজ লোকে দেখে? কাগজই পড়ে না। তার উপর তো একটার পর থেকে দুটো, এই যে এতগুলো কাগজের নাম আছে, সেই কাগজগুলো পড়তে তো কাউকে দেখি না রাস্তাঘাটে। হ্যাঁ, তো সুতরাং সেখানে আপনি এই ব্র্যান্ডিংগুলো করে দিয়ে, মানে এগুলো হচ্ছে আগে থেকে ক্রিমিনালাইজ করা, আপনার যে ভ্যালু সিস্টেম আছে সেটা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া, এই জন্যে। অথচ গুন্ডামির ইতিহাস দেখলে পশ্চিমবঙ্গে যদি গুন্ডামির কোনো প্রতিশব্দ হয়, সেটা বাম কংগ্রেস। আমি আমার ছোটবেলায় আমার মানে গুন্ডামি কাকে বলে আমি দেখেছি, কেমন? আমাদের পারিবারিক জীবনে দেখেছি। আমার কাকু চাকরিতে জয়েন করতে গেছে, জয়েন করতে দেয়নি, সরকারি চাকরি। হ্যাঁ, তো এই, হ্যাঁ, এরকমই ছিল। আমাদের পাশের ইউনিয়ন অফিস থেকে এক রাতে 356টা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হলো সরকারি চাকরির। এসব দেখেছি আমরা। তো গুন্ডামি শব্দটা, বিজেপি কি গুন্ডামি? বিজেপির গুন্ডামি করার মতো কতটুকু ধক আছে? ওই খালি খাও খাও করে একজন চেঁচিয়ে দিল, আননেসারি। এই এখন আপনাদের এই ক্যামেরাগুলো পেয়ে গেছে, এই ক্যামেরার সামনে চেঁচাতে খুব মজা লাগে। হ্যাঁ, তো ওই টিভির প্যানেলে চেঁচায় ওই রকম। কার আছে, বিজেপির কজনের আছে ক্ষমতা যে রাস্তায় নেমে এই গুন্ডামিগুলো করবে? সব গুন্ডামির প্রতিশব্দ। গুন্ডামি কি? গুন্ডামির পিতৃপুরুষ, চতুর্দশ পিতৃপুরুষ যে আছে, তার পুরো একটা সিনোনিম দিতে হলে সেটা হচ্ছে বাম আর কংগ্রেস। আমরা দেখেছি মানে সবার ওপরে বাম। কাকে বলে ভয়ে ধরিয়ে দেওয়া গুন্ডামি। আর কিভাবে সিস্টেমকে ডক্টর করতে হয়। 90-এর দশক থেকে একের পর এক যত রিক্রুটমেন্ট হয়েছে, টিচার রিক্রুটমেন্ট হয়েছে, আমার বন্ধুরা তারা দুর্দান্ত সব রেজাল্ট। তারা যাদবপুরে কেউ চান্স পেত না, সব পার্টি ধরা। যত টিচার রিক্রুটমেন্ট আছে না, এখন খুঁজতে গেলে অনেক কিছু বেরোবে। পার্টি ধরা ধরা কত টিচার আছে, অনেকের নাম জানি তো আমি। আমার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে জানি, তাকে আমি পোস্টার টানাতে দেখেছি কসবায়, সিপিএম এর পোস্টার সাঁটাচ্ছে দেওয়ালে। টিচার তাত্ত্বিক কমিউনিস্ট হয়
বোঝা গেল। টিচার পোস্টার মারছে, এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল আমার কাছে। আমি তখন সাংবাদিক, আমি মহাশয়াদির বাড়ি যাচ্ছি, তো দেখি সে পোস্টার লাগাচ্ছে। তো এই তো পরিস্থিতি। ওরা কি শেখায় আমাদের আজকে? স্যার, এই আনন্দবাজার পত্রিকা সরাসরি একদম হেডলাইনে ছাপালো একটি বিষয়, অন্নপূর্ণার ভাণ্ডার না পেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা কি এত বড় মিথ্যাচারণ সাংবাদিকতার জন্য কতটা ক্ষতিকারক বলে মনে হয়? সাংবাদিকতার খুব একটা আর বেঁচে টেচে আছে বলে পশ্চিমবঙ্গে আমি জানি না। মানে দুর্ভাগ্য, মানে বলতেও খারাপ লাগে। আমি এরকম অনেক সময়, এরকম যখন খবর এই ধরনের হেডলাইন না, এটা আজকে বলে না, এটা অনেক দিনই হচ্ছে। এগুলো মূলত জেলার খবরে খুব হতো, খুব হতো। হ্যাঁ, এককালে। তো তখন আমরা হাসাহাসি করতাম যে এটা কি এসে কানে কানে বলে গিয়েছিল যে অন্নপূর্ণা পাইনি বলে আমি এই গলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো কে কেন কি, আর অন্ন পায়নি তো গলা দিয়েছে দিক। এবার মানে এটাই যদি হয় তাহলে তো মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠবে, তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠবে, মানসিক সুস্থতা যা সাংবাদিকের উঠবে, সংবাদপত্রের উঠবে। এটা হচ্ছেটা কি? মানে এমন তো নয় যে আমাদের যে স্ট্যাটিউট আছে, তার যেমন রাইট টু এডুকেশন আছে, তা রাইট টু এডুকেশনে কোথাও বা এরকম কোথাও লেখা আছে রাইট টু অন্নপূর্ণা ভাণ্ডার কোথাও আছে? যত সমস্ত ফালতু সমস্ত কথাবার্তা, মানে দিস ইজ স্যাড 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 টেলস অফ জার্নালিজম, স্যাড টেলস অফ আওয়ার ইন্টেলেক্ট। দি কমন অ্যাভারেজ ইন্টেলেক্ট ইজ ডাউন। মানুষের যখন মেধা কমে যায় তখন সে আর পাঁচজনকে বলে ও বুদ্ধু, ও ছাপড়ি, ও চাড্ডি, ও অমুক, ও তমুক। এইটা সেই লোকটা করে যে তার নিজের মানে সে নিজে দুর্বল। কেমন? এটা একটা বিখ্যাত একটা গল্প আছে বোধহয় ওডে হাউসের, যেখানে সে বলেছে যে ওল্ড প্রভাবস মেড নিউ করে, আমাদের ছোটবেলায় স্কুলের ওই পিসটা থাকতো ইংরেজিতে, যে যে দোজ হু লিভ ইন গ্লাস হাউসেস শুড থ্রো স্টোনস, কারণ তা না হলে তো তাতেই আগে ভেঙে যাবে। তো এটাও তাই ঘটছে আর কি, যে নিজেরা নিজেদের ঠিক নেই, চারিদিকে সমস্ত ছুটছে, কারণ আগেই ওই, কারণ তারা চায় না যে আগামী দিনে এই কম্পিটিশনটা বাড়ুক এইভাবে। দেখুন, এই যে সংবাদপত্র, সংবাদ মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা কোনখানে হারিয়েছে, যখন থেকে সে মনে করতে শুরু করেছে যে সে সরকারকে আনবে, বসাবে, ফেলবে। তারপরে কি হলো, সরকার সংবাদ মাধ্যমকে এইরকম করে একেবারে ঢুকিয়ে, আমাদের ছোটবেলায় জর্দার কৌটো হতো ছোট ছোট, সেরকম জর্দার কৌটোর মধ্যে ঢুকিয়ে ফেলে দিল এক জায়গায়, তুই থাক ওখানে। তখন আবার সবাই ঠান্ডা মনে চলল। তো এই হচ্ছে, এই ধরনের কারণের জন্যেই রাজনীতি তার জায়গা পেয়ে যায় সংবাদপত্রকে বলার, যে তুমি মানে কোনো ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে তুমি এই কাজটা করছো। একদম। তবে একটা বিষয় এটা স্পষ্ট যে প্রায় 1,45,00,000 মতো আর কি অন্নপূর্ণা ভাণ্ডারের যারা আর কি উপভোক্তা, তাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, চলে গিয়েছে, এরকমটা সরকারি তথ্য বলছে। অন্যদিকে অগ্নিমিত্রা পল হন কিংবা অর্জুন সিং, তারা নিজেরা বলছেন একটি বিষয়ে যে এই যে এত বিপুল পরিমাণে মানুষকে এই কথা মতো ভাতা দেওয়া হলো, অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হলো, এই বিষয়টি হাইলাইট করা হচ্ছে না। উপরন্তু নানা রকমভাবে এমন কিছু কিছু বিষয় হয়তো কতিপয় মহিলা পাননি, যারা তাদেরকে সামনে এনে নানা রকমভাবে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে, যে সরকারের বয়স মাত্র 3 মাস। একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও এই গোটা বিষয়টির ওপরে গভীর ষড়যন্ত্র দেখছেন। আপনি কি মনে করেন? ষড়যন্ত্র বলবো না কি বলবো এটাকে, মানে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই, দেখুন এই যে টাকা দেওয়ার কনসেপ্ট চালু হয়েছে, তো তার এটা একটা ব্যাধি। কেমন, কিছু মানুষ, কিছু মানুষে অনেক কিছু ছিল, বিধবা ভাতা, বা ধরুন যারা স্পেশালি এবলড, মানে তো বা ডিসেবলড যাই বলুন, তো তাদেরকে দেওয়া, এরকম একটা ছিল। কিন্তু এই এই যে এই গোটা ভাতার গল্পটা একদমই, তার কোনো অর্থনৈতিক ভিত্তি কিচ্ছু নেই। এটা একটা অর্থনৈতিকভাবে সাংঘাতিক ক্ষতিকারক একটা বস্তু।
সেটা ম্যাক্রো ইকোনমিক বলুন আর যাই বলুন। কিন্তু তার বাইরে বেরিয়ে এসে এখন ধরা যাক এক্স সরকার যে ক্রাইটেরিয়া দিয়েছে তাতে এক্স প্লাস সে 10 আর এলিজিবল ফর হোয়াট এভার রিজন, 10 জন পায়নি, হতে পারে, সবসময়ই হয়। এখন এই তারা কিছু বলছে হেন তেন, এইরকম একটা হতে পারে। বাকি এই যে এক্স প্লাস 100 নিয়ে আসা হচ্ছে, যেন এইটা পাওয়াটা তাদের অধিকার, এবং অনেকে অনেক রকম বলছে। এটা আর কিছুই না, এটা হচ্ছে যে রাজনীতি। এখানে আমি কোনো বিজেপি, কংগ্রেস, সিপিএম করে আলাদা করছি না। রাজনীতিটা এতটাই নিচে নেমেছে যে যেখানে পার্টিকুলারলি এই ধরনের, আমরা এটা মূলত এই এখানে একটা সিপিএম মেন্টালিটি আছে। মেন্টালিটি মানে যেখানে আপনি রাস্তায় যে কোনো জায়গায় বসে পড়ে আমি গরিব কি করব, আমি একজনকে বললাম, সেই যুক্তিটা দিচ্ছিল বলে আমি বললাম প্রত্যেকেই কারো না কারো থেকে গরিব, তো তাহলে আমাকে একটুখানি রেড রোড দেওয়া হোক, আমাকে একটুখানি পার্ক স্ট্রিটের ফুটপাতে আমাকে 5 ফুট ছেড়ে দেওয়া হোক, আমি টাকা কি করে করতে হয় দেখিয়ে দেবো। হুম। তো সুতরাং এই যে গরিব নিয়ে আসা, এরকম নানান রকম মানে যুক্তি এগুলো হচ্ছে ডিসরাপটিভ সোশ্যাল ইনডিসিপ্লিন তৈরি করা, এবং এর মাঝখান থেকে সব থেকে বেশি খায় হচ্ছে এইটাই হচ্ছে বাম রাজনৈতিক পুঁজি, রাজনৈতিক পুঁজি, যে যেখানে সে চুরিকে জাস্টিফাই করবে, অমুককে জাস্টিফাই করবে, অথচ বাস্তব হচ্ছে কোনো মানুষ, আপনি দেখবেন আপনার চারপাশে, আপনার নিজের জীবনে দেখবেন তো, যখন খুব খারাপ পরিস্থিতিতে পড়েছেন, হয়তো নিশ্চয়ই হয়েছে আপনার, আমি তো অনেক রকম পরিস্থিতিতে পড়েছি একটা জীবনে, তো কখনো তো এটা হয়নি যে আর ওরটা কিভাবে নিয়ে নেবো আমি, কষ্ট হয়েছে, অনেক সময় লোককে টাকা ধার দিয়েছে, স্ট্রাগল পিরিয়ড তো সবার থাকে, আমাদের সময় তো থাকতো। হ্যাঁ, তো সেই সময় কেউ ধার দিয়েছে, সেই ধার তাকে ফেরত দেওয়া হয়েছে, কখনো হয়তো একটু অপমানও হতে হয়েছে, কিন্তু সব ঠিক আছে। কিন্তু কারোর একটা জিনিস নিয়েছি, হরপে দেব, এরম তো হয়নি। কিছু কিছু জিনিস আপনার ভ্যালু সিস্টেমে অ্যাকসেপ্ট হবে না, আপনি কারো কাছে হাত পেতে সাহায্য নিতে পারবেন না। দেখবেন ঘুষ প্রথমবার লোকে খেয়ে ফেললে একবার খুব সুবিধে হয়ে যায়, তারপরে ঘুষ এনতার খেতে পারে। ক্রাইম, এগুলো সব ক্রাইম। ক্রাইমের একটা অদ্ভুত মজা হচ্ছে যে যেখানে এই ভ্যালু সিস্টেম কম্প্রোমাইজ, কোনোদিন টাকার জন্য প্রস্টিটিউশন হয় না, বাজে কথা একেবারে। প্রথমটা কোথাও একটা ভেঙে যায়, তারপরে তারপরে লোভ মানুষকে নিয়ে রেখে দেয় এর মধ্যে। সুতরাং কিন্তু এই যে সব এই ধরনের যুক্তি দাঁড় করানো এবং সেইটাকে দিয়ে হই হল্লা তৈরি করে আজকে রেল আটকাও, এইসব অবরোধের রাজনীতি কার রাজনীতি? গুন্ডামি। এটা গুন্ডামি না। আপনি অফিস আসছেন, আপনি অনেক দূর থেকে আসেন, কাজ করেন, আপনার ট্রেনটা অবরোধ করে আটকে রেখে দিলাম অন্নপূর্ণার দাবিতে, এটা গুন্ডামি না? গুন্ডামি তো। আপনি তো কারো কিছু আটকাননি, তো তাহলে তার মানে কি? এটা হচ্ছে সেই যে আমরা কিডন্যাপারদের দেখি যারা র্যানসাম, আপনাকে ধরে রেখে দিয়েছে, র্যানসাম আদায় করছে, এটা র্যানসাম ট্যাকটিক্স, তো অবরোধ ইজ র্যানসাম ট্যাকটিক্স। তো সেম এটা গুন্ডামি, এইগুলোকে জাস্টিফাই করার এই সমস্ত কারবার চলছে। কিছুই না, ওরা চাইছে যে একটু হই হল্লা করে সব রকম ব্যাপারেই টেস্ট করবে। এখন কিছুদিন চলবে, তারপরে ঠিক হয়ে যাবে। আমি খুশি যে সরকার একটা খুব ফার্ম স্ট্যান্ড নিয়েছে যে আমরা দেব না, আমরা যা করব করব। সেদিন বিজেপি সরকার আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ভালো আছে, অনেক কিছু কাজ করছে। আহ, এদের কিছু স্ট্র্যাটেজিক ভুল আছে, যেমন ধরুন অনেক কাজ হচ্ছে, যেমন ধরুন এই যে এনক্রোচমেন্টগুলো, যেখানে যেখানে খাল টাল বন্ধ করে লোকে বসে গিয়েছিল, আমি আজকেই দেখছিলাম নানান জায়গায় ইয়েগুলো বেরোচ্ছে, সেখানে পরিষ্কার করছে। এগুলো তো খুব প্রাইমারি ডিউটিস। জল জমে কেন? জল জমে কারণ জলটা বেরিয়ে যাওয়ার জায়গা পায় না বলে। সিম্পল। জল এমন একটা ফোর্স যাকে বেরিয়ে যাওয়ার জায়গা দিতে হবে, আপনি আটকাতে গেলেই প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের কলকাতায় বেশি জল জমছে কেন? আপনি ড্রেনেজগুলো নষ্ট করেছেন বলে শহরের। তো আপনি একটা টালি নালার ওপর দিয়ে একটা মেট্রো চালিয়ে দিলেন, ড্রেনেজটা নষ্ট হয়নি? হয়েছে তো। হ্যাঁ, মমতা ব্যানার্জি ঠিক করেছে, চালিয়ে দেওয়া হলো। সো ওটা আমার চোখের সামনে হয়েছে এই ঘটনাটা। তো
আজকে ওইটাই হচ্ছে কিন্তু ড্রেনেজ, যেটা এসে পড়ছে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস থেকে এই জলটা চলে যাচ্ছে বিদ্যাধরী হয়ে ইছামতি অবধি। তো আপনি একটা সিস্টেমকে যদি ড্রেনেজকে নষ্ট করেন, তার দায় আপনাকে দিতে হবে। জলটা আরো স্লো রিলিজ হবে, ততক্ষণ জলটা জমে যাবে। রাস্তা আপনি উঁচু করে দিয়েছেন, রাস্তায় জল জমছে, রাস্তা উঁচু করে দিলেন। প্রত্যেকবার রাস্তা সারাচ্ছেন মানে রাস্তা উঁচু করে দিচ্ছেন। আরে রাস্তা উঁচু করে দিলে তাহলে তো কি, জলের তো একটা ফ্লো ছিল। তার মানে জলটা আপনি জলটাকে ড্রেনেজ করলেন না, কিন্তু এবার জলটা তাহলে দুপাশে জমে যাবে। তো গোটা বাইপাসটা ইজ এ সিরিয়াস ল্যাক অফ প্ল্যানিং। বাইপাস যেটা করেছে সেটা হচ্ছে কলকাতার যে ন্যাচারাল ফ্লোগুলো ছিল আটকে দিয়েছে। এনিওয়ে, আমি ডাইগ্রেস করে গেছি। আমার একদম সোজা সাপটা উত্তর হচ্ছে যে সরকার অনেক ভালো ভালো কাজ করছে। এর মধ্যে তারা চা বাগানের জমি, বন্ধ চা বাগানের জমিকে কি করে তারা করছে, নার্কোটিক্সের এগেনস্টে বিরাট নিচ্ছে এবং প্রচণ্ড জরুরি। আমি কয়েকদিন আগে খবর পেয়েছি নদিয়া অঞ্চলে মেথ তৈরি হচ্ছে। তো এরকম নানান ধরনের কাজ তারা করছে। পঞ্চায়েত খুব বড় বড় কথা বলে বাম, তারা স্তর পঞ্চায়েত করেছে। পঞ্চায়েত সেক্রেটারির সাইনিং অথরিটি ছিল না, পঞ্চায়েত প্রধানের সাইনিং অথরিটি কেন হবে? সরকারি কর্মচারী সাইনিং অথরিটিটা থাকে। হ্যাঁ, তো সেটা ফিরিয়ে এনেছে। কলকাতার যে নতুন ওয়ার্ড, যেটা লিস্ট বেরিয়েছে, ওয়ার্ডগুলোকে ছোট ছোট ওয়ার্ড, বেশি ওয়ার্ড বানাচ্ছে। হ্যাঁ, সিমিলারলি পঞ্চায়েতের সংখ্যা বাড়বে, ছোট করা হচ্ছে। তো এগুলো সমস্ত ঠিকঠাক কাজ হচ্ছে। গন্ডগোল কোথায় আছে? গন্ডগোল ঘটে গেছে হচ্ছে, একটা বড় গন্ডগোল ঘটেছে অপটিক্সে, ভালো তৃণমূল। এটা একটা বিশাল কম্প্রোমাইজ। ফলে কি হবে, আমরা তৃণমূলকে ঘেন্না করি, এই ঘেন্নাটা করে উঠতে পারা যাচ্ছে না। তা ঘেন্নাটা শেয়ার নিতে হবে বিজেপিকে। এটার জন্য আমরা কেউ দায়ী নই, ওরা নিজেরা বানিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে যে ওদের নিজেদের মধ্যে, এবং এই ফ্লটা থেকে ওদের নিজেদের মধ্যে বেশ কিছু ফ্লস তৈরি হয়েছে। দল, পার্টি, এই দল আর সরকার, তার ভেতর যে তালমিল থাকার কথা, দলের যেখানে কন্ট্রোল থাকার কথা, সেই কন্ট্রোল দেখা যাচ্ছে না। যার সুযোগ পশ্চিমবঙ্গে, আমি আগেই বলেছি, পুরো রাজনৈতিক কালচারটা নষ্ট হয়ে গেছে, পুরোটা তোলাবাজির উপর চলে। ফলে নানান জায়গায় বিশেষত এমএলএদের এবং তার ঘনিষ্ঠদের কাছ থেকে এই ধরনের কমপ্লেন আসছে বেশ কিছু ক্ষেত্রে। তো এইগুলো যখন ঘটছে তখন ইমিডিয়েটলি শ্রমিক ভট্টাচার্য তিনি কথা বলছেন অনেক রকম, লোকে তাকে নিয়ে মজা করছে, গৌতম বুদ্ধ বানিয়ে মিম ছেড়ে দিচ্ছে, যে কারণ কথা এবং কাজে তার ট্রান্সলেশন হচ্ছে না। সে এইগুলো সরকারের ইমেজকে ক্ষতি করছে। এবং তার সঙ্গেই এই ধরনের হঠাৎ করে দৌড়িয়ে গিয়ে একাডেমির রং গেরুয়া বানানোর, কিংবা হঠাৎ যাদবপুরে টেনে টেনে বার করব বলে একটা বিশাল বিপ্লবী দরকার নেই তো। একজন, আপনি যদি সরকার হন, আপনার অনেক ক্ষমতা আছে, আপনি যেটা চাইছেন সেটা করে দেওয়ার, সে ঠিক ভুল পরে হবে। তো চেঁচামেচি করার কি দরকার? আমি এই কথাটাই বুঝতে পারি না। কথা যত বলা হবে তত ফালতু ক্রিটিসিজম ডেকে আনা হবে, এবং এবং দৌড়িয়ে গিয়ে একাডেমির দেওয়াল রং করে সরকার কি গেইন করবে, পার্টি কি গেইন করবে? এর থেকে অনেক কিছু সিপিএম এর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শিখলে পরে এরাও ৩৫ বছর ক্ষমতায় থাকবে। সিপিএম প্রথম ৫টা বছর পুরো উল্টিয়ে, মাছ ভাজা উল্টিয়ে খেতে শেখেনি। সেই সময় বসে বসে সব ইয়েগুলো করেছে, তলায় তলায় করেছে। আর তারপরে কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতো, কেউ কোথায় কি ঘটে যাচ্ছে মানে পৌঁছচ্ছে না, লোকে দেখতে পাচ্ছে না। তা ইমেজারি মেনটেন করার দায়িত্ব তো সরকারের, দলের। আজকে মিডিয়ার সঙ্গে সরকারকে ডিল করতে হবে। আপনি যাচ্ছেন এক একটা সরকারি অফিস ভিজিটে, আমি ইচ্ছে করে শব্দ সম্পর্কে সচেতন, আপনি সঙ্গে কিছু ডিজিটালকে নিয়ে যাচ্ছেন। এটা ভালো প্র্যাকটিস নাকি? কেন হবে? আপনি বাইরে এসে ব্রিফ করুন, যা খুশি। ভেতরে কেন ঢুকবেন? আপনার কোনো প্রসিডিংস এখানে কেন মিডিয়ার ক্যামেরা থাকবে? একটা দুটো কোনো জিনিস আপনি আগে রোটান্ডায় মিটিং হতো, তাতে মিডিয়ার ক্যামেরা যেত, সেটা অ্যালাউ করতো, এটা হচ্ছে ফটো সেশন, ফটো তুলতো, বেরিয়ে আসতো। ডিসিপ্লিনে থাকতে হবে তো। আপনি যদি মনে করেন যে এইটা শুধু আমি আমার মতো করে ব্যবহার করব, তা তো হবে না। আপনাকে তো তার গ্রামারটা বুঝতে হবে।
এক একটা খবর পাচ্ছে, যারা ভালো সাংবাদিক তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা কিছু খবর নেওয়ার জন্য মন্ত্রীকে কনফার্ম করতে চাইছে, সরকারের মন্ত্রীরা তারা মিডিয়া দেখলে পালিয়ে যাচ্ছে। তা কী হচ্ছে, খবরটা আনকনফার্ম থেকে যাচ্ছে। এরকম কিছু জিনিস আছে যে জিনিসগুলো সম্পর্কে সরকার সচেতন হলে ভালো করতো। সরকার ক্যামেরার সামনে যে কথা বলার নয় সেই কথা বলে ফেলছে। হ্যাঁ, আর মানে নিজেদের নিজেদের ঘরটা একটু পরিষ্কার রাখলে সরকার কাজ করছে। কাজ ৩ মাসে আর কি করবে? তার কিছু ভুল আছে, আমি বললাম তো যে প্রি মনসুন তখন ওই সম্বর্ধনা আর হইচইয়ে ছিল ওরা। হ্যাঁ, তো তারপরে কাজ করতে তারপরে ধরুন পঞ্চায়েতগুলো, মিউনিসিপ্যালিটিগুলো সব ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, ফলে মানুষের প্রচণ্ড অসুবিধে হচ্ছে। কেমন? তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এইগুলোই হচ্ছে সরকারের ভুল, কিন্তু ভালো দিক প্রচুর আছে।